আমার নিজের বিয়ের মঞ্চে আমার বোন আমার লেহেঙ্গা পরে আমার হবু স্বামীর হাত শক্ত করে ধরে হেঁটে এসে হাসতে হাসতে বলল, সারপ্রাইজ, আজকে আমরা বিয়ে করেছি। সে যা বুঝতে পারেনি তা হলো সে ঠিক সেই মুহূর্তে আমার সাজানো খেলায় পা দিয়েছে। বিয়ের হলটা ভর্তি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আব্বুর অফিসের লোকজন, আমার বান্ধবীরা, প্রায় ৩০০ মানুষ। মঞ্চে ফুল দিয়ে সাজানো ব্যাকড্রপ, লাইটিং, ক্যামেরাম্যান, সব কিছুই ঠিকঠাক, শুধু একটা জিনিস ছাড়া। আমি আমি তখনও কনের ঘরে সাধারণ একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছি, কারণ আমার কনের লেহেঙ্গাটা গায়েব। প্রথমে ভেবেছিলাম হয়তো পার্লারে কেউ সরিয়েছে, তারপর মনে হলো হয়তো ভুল করে অন্য কোথাও রাখা হয়েছে। কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। হঠাৎ করে বাইরে হইচই শুরু হলো। কেউ দৌড়ে এসে বলল, আপু, একটু বাইরে আসেন। তার গলায় এমন কিছু ছিল যেটা শুনে আমার বুক ধক করে উঠল। আমি আর কিছু না ভেবেই ছুটে গেলাম মেইন হলের দিকে। তারপর সব কিছুই থেমে গেল। আমার বোন লাবণী মঞ্চে দাঁড়িয়ে, আমার লেহেঙ্গা পরে, যেটা আমি নিজের হাতে বেছে নিয়েছিলাম, মাসের পর মাস ধরে ডিজাইন ঠিক করেছিলাম, সে সেটাই পরে আছে। আর তার পাশে দাঁড়িয়ে আছে রিয়াদ, আমার হবু স্বামী। না, এখন আর না। লাবণী মাইক্রোফোনটা হাতে নিয়ে বলল, সবাই একটু শুনিন, একটা ছোট্ট সারপ্রাইজ আছে। হলঘরে হাসির গুঞ্জন উঠল। কেউ বুঝতেই পারছে না কি হতে যাচ্ছে। তারপর সে রিয়াদের হাতটা আরও শক্ত করে ধরে বলল, আজকে আসলে আপু না, আমাদের বিয়ে। কয়েক সেকেন্ডের জন্য পুরো হলটা নিস্তব্ধ। তারপর ফিসফাস শুরু হলো। কেউ অবাক, কেউ শকড, কেউ আবার আগ্রহ নিয়ে তাকিয়ে আছে কি হয় এখন। আমার আম্মু উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন। যা হওয়ার তাই হয়েছে, তিনি বললেন, যেন এটাই আগে ঠিক ছিল। আমার মাথার ভেতরটা ঝাঁকুনি খেল। আম্মু জানতেন। সবাই তাকিয়ে আছে আমার দিকে। আমি কি কাঁদবো, চিৎকার করব, মাটিতে বসে পড়ব? কিন্তু তারা জানে না আমি অনেক আগেই কেঁদে নিয়েছি। ঘটনাটা শুরু হয়েছিল ২ মাস আগে। সেদিন রাতে আমি রান্নাঘরে পানি খেতে গিয়েছিলাম। ড্রয়িং রুম থেকে আস্তে আস্তে কথা বলার শব্দ আসছিল। আমি ভেবেছিলাম আম্মু ফোনে কথা বলছেন, কিন্তু কাছে গিয়ে শুনলাম, লাবণী আর রিয়াদ। তুই নিশ্চিত আপু কিছু বুঝতে পারছে না? লাবণী বলছিল। রিয়াদ হেসে বলল, ও খুবই সরল, কিছু বুঝবে না। আমার হাত থেকে গ্লাসটা প্রায় পড়েই যাচ্ছিল। সেদিন রাতেই আমি সব বুঝে গিয়েছিলাম, কিন্তু কাউকে কিছু বলিনি। পরের দিন আমি চুপচাপ রিয়াদের ফোন চেক করলাম। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, সব জায়গায় একই গল্প, ছবি, ভিডিও, মেসেজ। তারা অনেক দিন ধরে আমার পেছনে সম্পর্ক চালাচ্ছিল। আমি চাইলে সেদিনই সব ভেঙে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কারণ আমি জানতাম এ ধরনের মানুষকে শুধু ছেড়ে দিলে হয় না, তাদের আসল মুখটা সবার সামনে আনতে হয়। তারপর শুরু হলো আমার পরিকল্পনা। আমি কিছুই বুঝিনি, এমন ভান করতে থাকলাম। বিয়ের শপিং, গায়ে হলুদ, মেহেদি, সব কিছুতে আগের মতোই অংশ নিলাম। লাবণী মাঝে মাঝে আমার লেহেঙ্গার দিকে এমনভাবে তাকাতো যেন সেটা তারই। আমি শুধু হাসতাম। একদিন ইচ্ছা করে বললাম, এই ড্রেসটা তো আমি খুব কষ্ট করে বানিয়েছি। লাবণী ঠোঁট বাঁকিয়ে বলল, দেখা যাক শেষ পর্যন্ত কার গায়ে যায়। সেদিন আমি নিশ্চিত হলাম। আমি চুপচাপ আরেকটা প্ল্যান করলাম। একই ডিজাইনের আরেকটা লেহেঙ্গা বানালাম, কিন্তু ছোট একটা পরিবর্তন রেখে। আর যেটা আলমারিতে রেখে দিলাম, সেটা ছিল ওদের জন্য। আমি একটা ভিডিও তৈরি করলাম, সব প্রমাণ একসাথে জড়ো করে, কিছু সিসিটিভি ফুটেজ, কিছু রেকর্ড করা কথোপকথন, সব। আজ সেই দিন। সব কিছু ঠিকঠাক মতোই হয়েছে। ওরা আমার ড্রেস চুরি করেছে, মঞ্চে উঠে ঘোষণা দিয়েছে, সবাই আমাকে অপমান করার জন্য প্রস্তুত। আমি ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেলাম। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। আমি মাইক্রোফোনটা হাতে নিলাম। আমি খুব খুশি তোমরা সবাই আজ এখানে এসেছো। আমি শান্তভাবে বললাম। হলঘর একদম চুপ, কারণ আমার একটা সারপ্রাইজ আছে। লাবণীর মুখের হাসিটা একটু থেমে গেল। রিয়াদ ভ্রু কুঁচকাল। আমি সোজা ইভেন্ট ম্যানেজারের দিকে তাকালাম, হালকা মাথা নাড়লাম। হঠাৎ করে বড় স্ক্রিনটা জ্বলে উঠল। প্রথমে একটা ছবি, তারপর আরেকটা, তারপর ভিডিও। হলঘরের সবাই স্তব্ধ। লাবণী আর রিয়াদের মুখের রং বদলে গেছে। আম্মু ধীরে ধীরে বসে পড়লেন।
আমি মাইক্রোফোনটা শক্ত করে ধরে বললাম, এটা তো শুধু শুরু। আমার কণ্ঠটা শান্ত ছিল, কিন্তু হলঘরের বাতাসটা ভারী হয়ে উঠেছিল। স্ক্রিনে তখনও ভিডিও চলছে। লাবণী আর রিয়াদ কখনো রেস্টুরেন্টে, কখনো গাড়ির ভেতরে, কখনো আমাদের বাসার ছাদে। এমন কিছু মুহূর্ত যেগুলো তারা ভাবত কেউ কোনোদিন দেখবে না। পুরো হল নিস্তব্ধ, শুধু ফিসফাস আর চাপা শ্বাসের শব্দ। এগুলা মিথ্যা। লাবণী হঠাৎ চিৎকার করে উঠল, তার গলায় আতঙ্ক স্পষ্ট। আপু এগুলো বানিয়েছে আমাকে ফাঁসানোর জন্য। আমি ধীরে তার দিকে তাকালাম। কোনো রাগ নেই, কোনো কান্না নেই, শুধু একরকম ক্লান্তি। তুই এখনো মিথ্যা বলবি? আমি শান্তভাবেই বললাম। রিয়াদ এবার সামনে এগিয়ে এলো। শোনো, সবাই প্লিজ শান্ত হন, সে বলল, যেন সে এখনো পরিস্থিতি সামলাতে পারবে। এগুলো পুরনো কিছু ভুল, আমরা ঠিক করে নিতে চেয়েছিলাম। আমি হেসে ফুললাম। ভুল? আমি তার কথা কেটে দিলাম। 2 মাস ধরে গোপনে সম্পর্ক রাখা, আমাদের বিয়ের প্ল্যান করা, তারপর আমার ড্রেস পরে আমার মঞ্চে উঠে ঘোষণা দেওয়া, এটা ভুল? হলঘরে আবার ফিসফাস শুরু হলো। আমার খালা, ফুপু, কাজিনরা সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। কেউ কেউ মাথা নাড়ছে, কেউ আবার মোবাইলে ভিডিও করতে শুরু করেছে। তুই এত নাটক কেন করছিস? হঠাৎ আমার আম্মুর গলা শোনা গেল। আমি তার দিকে তাকালাম। তার চোখে রাগ, আমার জন্য না, লাবণীর জন্য। মানুষের সামনে নিজের বোনকে অপমান করতে তোর লজ্জা লাগছে না? তিনি বললেন। আমার বুকের ভেতরটা হালকায় কেঁপে উঠল 1 সেকেন্ডের জন্য। তারপর আবার সব কিছু স্থির হয়ে গেল। আম্মু, আমি ধীরে বললাম, আপনি কি আগে থেকেই জানতেন? হলঘর আবার নিস্তব্ধ। সবাই অপেক্ষা করছে এই প্রশ্নের উত্তরের জন্য। আম্মু কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর বললেন, আমি যা করেছি আমার ছোট মেয়ের ভালোর জন্য করেছি। আমার কানে যেন শব্দটা প্রতিধ্বনিত হলো, ছোট মেয়ের ভালোর জন্য। তাহলে আমারটা? আমি জিজ্ঞেস করলাম। আমার গলায় কোনো চিৎকার নেই, শুধু একটা সোজা প্রশ্ন। তিনি চোখ সরিয়ে নিলেন। তুই বড়, তুই বুঝবি। আমি হালকা মাথা নাড়লাম। হ্যাঁ, আমি বললাম, আজকে সব বুঝে গেছি। স্ক্রিনটা তখন বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন আর স্ক্রিনের দরকার নেই, কারণ আসল নাটকটা এখন সবার সামনে। আমি আবার মাইক্রোফোনটা তুললাম। আপনারা সবাই হয়তো ভাবছেন এই গল্পটা এখানেই শেষ। আমি বললাম, কিন্তু আসল সত্যটা এখনো বাকি। লাবণী কেঁপে উঠল। আপু প্লিজ, সে ফিসফিস করে বলল। প্রথমবারের মতো তার চোখে ভয়। আমি তার দিকে তাকালাম। ভয় পাচ্ছিস? আমি নরম গলায় বললাম, আমি যখন সব জানতাম তখন কি একবারও ভাবছিস আমি কি অনুভব করছিলাম? সে কিছু বলতে পারল না। আমি ব্যাগ থেকে একটা ফাইল বের করলাম, সাদা একটা খাম। সবার চোখ এখন ওই খামের দিকে। এইটা? আমি বললাম, শুধু সম্পর্কের প্রমাণ না, এর ভেতরে আছে টাকা পয়সার হিসাব। হলঘরে আবার গুঞ্জন। রিয়াদ, আমি তার দিকে তাকালাম। তুমি কি সবাইকে বলবে বিয়ের খরচের জন্য আমি কত টাকা দিয়েছিলাম? সে চোখ। না। তাহলে আমি বলি। আমি নিজেই বললাম, এ বিয়ের 70% খরচ আমি দিয়েছি। আমার সেভিংস, আমার জব, আমার কষ্টের টাকা। কিছু লোক এবার স্পষ্টভাবে অবাক হয়ে উঠল। আর তুমি? আমি বললাম, তুমি বলেছিলে তুমি বাকি 30% দেবে। আমি খামটা খুললাম, কাগজগুলো বের করলাম। কিন্তু আসল সত্যটা হলো, তুমি কোনো টাকা দাওনি। পুরো হলঘর থমকে গেল। বরং আমি ধীরে বললাম, তুমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছো। একটা তীব্র শব্দ উঠল ভিড় থেকে। রিয়াদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। এটা মিথ্যা, সে চিৎকার করে উঠল। আমি একটা কাগজ তুলে ধরলাম। এটা ব্যাংক স্টেটমেন্ট। আমি বললাম, আর এখানে তোমার সিগনেচার আছে। হলঘরের লোকজন সামনে এগিয়ে আছে। কেউ কাগজটা দেখতে চাইছে, আরও আছে। আমি বললাম, লাবণী, তুই কি জানতিস ও তোকে কি বলেছে? লাবণী হতভম্ব। কি? আমি তাকালাম তার চোখে। ও তোকে বলেছে আমি নাকি ওকে বিয়ে করতে জোর করছি, তাই না? লাবণী ধীরে মাথা নাড়ল। আমি হেসে ফেললাম, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই। সত্যিটা হলো, আমি বললাম, ও একই সময়ে আমাদের দুজনকেই আলাদা আলাদা গল্প বলছিল। হলঘরে একটা চাপা শ্বাসের ঢেউ বয়ে গেল। লাবণী এবার ধীরে ধীরে রিয়াদের দিকে তাকালো।
তার চোখে এখন শুধু একটা প্রশ্ন, তুই আমাকে ব্যবহার করেছিস? রিয়াদ পিছিয়ে গেল। না, আমি। কিন্তু এবার কেউ তার কথা শুনছে না। আমি মাইক্রোফোনটা নামিয়ে ফেললাম। সবাই এখন নিজের নিজের মতো করে বুঝে নিচ্ছে, কিন্তু আমি জানি এখনও শেষ হয়নি। কারণ সবচেয়ে বড় সত্যটা এখনও কেউ জানে না। আমি ধীরে বললাম, আর একটা কথা আছে। সবাই আবার আমার দিকে তাকালো। আমি গভীর একটা শ্বাস নিলাম। এই বিয়েটা। আমি থামলাম। আজকে হওয়ারই কথা ছিল না। হলঘর আবার নিস্তব্ধ। কারণ আমার গলাটা একটু ভারী হয়ে এলো। আমি 1 মাস আগেই এই বিয়ে ক্যান্সেল করে দিয়েছিলাম। একসাথে অনেকগুলো প্রশ্ন ভেসে উঠল। কি তাহলে? আমি ধীরে হাসলাম। আজকে শুধু একটা কাজ করার জন্যই আমি এই অনুষ্ঠানটা রেখেছিলাম। সত্যিটা সবার সামনে আনার জন্য। লাবণী স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রিয়াদও চুপ। আম্মু বসে পড়েছেন। সবাই বুঝে গেছে আজকে কেউ বিয়ে করতে আসেনি। আমার কথাটা হলঘরের দেয়ালে যেন প্রতিধ্বনি হয়ে বাজল। সবাই স্থির। কারো মুখে কোনো শব্দ নেই। লাবণী আমার দিকে তাকিয়ে আছে। চোখে আতঙ্ক, অবিশ্বাস আর ভেঙে পড়ার একদম আগের সে অবস্থাটা। রিয়াদ এক কোণায় সরে গেছে। এখন সে আর কিছু বলার সাহস পাচ্ছে না। আর আম্মু, তিনি চুপচাপ বসে আছেন, মাথা নিচু। আমি ধীরে ধীরে মঞ্চের সামনে এগিয়ে গেলাম। মাইক্রোফোনটা আবার হাতে নিলাম। আপনারা সবাই ভাবছেন এটা একটা প্রেমের প্রতারণার গল্প। আমি বললাম, কিন্তু না, এটা তার থেকে বড় কিছু। হলঘরে আবার ফিসফাস। আজকে আমি শুধু একটা সম্পর্কের সত্য না, আমি থামলাম, একটা পরিবারের সত্য দেখাতে এসেছি। আম্মু হঠাৎ মাথা তুলে তাকালেন। আর বলিস না। তিনি প্রায় চিৎকার করে উঠলেন। আমি তার দিকে তাকালাম। কেন? আমি শান্তভাবে বললাম, ভয় পাচ্ছেন? তিনি কিছু বললেন না, কিন্তু তার চোখে আমি সেই ভয়টা স্পষ্টই দেখলাম। আমি ধীরে ধীরে সেই ফাইলটা আবার খুললাম। এবার ভেতর থেকে আরেকটা কাগজ বের করলাম। পুরনো, হলদে হয়ে যাওয়া একটা ডকুমেন্ট। এই কাগজটা আমি পেয়েছি আব্বুর আলমারি থেকে। আমি বললাম। হলঘরে কয়েকজন চমকে উঠল। আমার আব্বু বহু বছর আগেই মারা গেছেন। সবাই জানে এটা একটা জন্ম সনদ। আমি বললাম, লাবণীর। লাবণী হতভম্ব হয়ে গেল। আমার? সে ফিসফিস করে বলল। আমি ধীরে মাথা নাড়লাম। কিন্তু এখানে একটা সমস্যা আছে। আমি বললাম, এই সনদে মায়ের নাম লেখা নেই, আমার আম্মুর। পুরো হলঘর নিস্তব্ধ। আম্মু হঠাৎ উঠে দাঁড়ালেন। চুপ কর, তিনি চিৎকার করে উঠলেন। এসব বাজে কথা এখানে বলবি না। আমি এবার একটু জোরে বললাম, সত্যটা বাজে কথা না আম্মু। আমার কণ্ঠে প্রথমবারের মতো আবেগের ঝাঁজ উঠে এলো। লাবণী, আমি তার দিকে তাকালাম। তুই আমার নিজের বোন না। হলঘরে একটা তীব্র প্রতিক্রিয়া উঠল। কেউ আস্তাগফিরুল্লাহ বলল, কেউ মুখে হাত দিয়ে বসে পড়ল। লাবণী এক পা পিছিয়ে গেল। না, এটা মিথ্যা। সে মাথা নাড়তে লাগলো। আমি ধীরে বললাম, তুই আব্বুর মেয়ে। কিন্তু অন্য কারো গর্ভে জন্ম। নিস্তব্ধতা, ভারী, শ্বাসরুদ্ধকর। আব্বুর একটা সম্পর্ক ছিল। আমি বললাম, অনেক বছর আগে। আম্মু হঠাৎ বসে পড়লেন। তার চোখ দিয়ে পানি পড়ছে। তখন ওই মহিলা মারা যায়। আমি বললাম, আর আব্বু লাবণীকে নিয়ে আসেন এ বাড়িতে। কিন্তু সমাজ, আত্মীয় স্বজন কেউ যেন কিছু না জানে, তাই আম্মু তাকে নিজের মেয়ে হিসেবে বড় করেন। হলঘরের সবাই স্তব্ধ। লাবণী এখন কাঁপছে। না না, এটা হতে পারে না, সে বলছে। আমি ধীরে বললাম, তুই কোনোদিন খেয়াল করেছিস কেন আম্মু সবসময় তোকে একটু আলাদা করে দেখত? সে চুপ। তোর কোনো ভুল হলে আম্মু তোর পক্ষ নিত। আর আমার ক্ষেত্রে? আমি হালকা হেসে বললাম, আমি সবসময় বড় মেয়ে, যাকে সব বুঝতে হয়। আম্মু ফুপিয়ে কাঁদছেন, কিন্তু কেউ তাকে থামাচ্ছে না আজকে। আমি বললাম, আমি বুঝলাম কেন। আমি একটু থামলাম। কারণ আপনি সবসময় একটা অপরাধবোধী ছিলেন। আম্মু মাথা নিচু করে ফেললেন। আপনি ভেবেছিলেন লাবণীর কাছ থেকেই কিছু কেড়ে নেওয়া হয়েছে।
তাই আপনি সবসময় তাকে বেশি দিয়েছেন। আমি ধীরে বললাম, এমনকি আমারটাও। হলঘরের অনেকেই এখন মাথা নাড়ছে। সবকিছু যেন মিলতে শুরু করেছে। লাবণী হঠাৎ চিৎকার করে উঠল, তাই বলে তুমি আমার সবকিছু নিয়ে নেবে? আমি থেমে গেলাম। তুই কি ভেবেছিস? আমি বললাম, আমি তোর কাছ থেকে কিছু নিয়েছি। সে কাঁদছে। তুই সবসময় পারফেক্ট ছিলি। সবাই তোকে ভালোবাসতো। আমি কোথায় ছিলাম? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর ধীরে বললাম, তুই ছিলি আমাদের বাড়িতেই, আমার পাশে, আমার বোন হয়ে। আমার গলাটা ভারী হয়ে গেল। কিন্তু তুই এই সম্পর্কটাই ভেঙে দিলি। নিস্তব্ধতা। রিয়াদ হঠাৎ বলে উঠল, এসব পারিবারিক নাটকের মধ্যে আমাকে টানার দরকার নেই। আমি তার দিকে ঘুরে তাকালাম। তুই চুপ থাক। আমি বললাম, তোর হিসেব এখনো বাকি। সে চুপ করে গেল। আমি আবার সবার দিকে তাকালাম। আজকে আমি শুধু একটা সত্য দেখাতে চেয়েছিলাম। আমি বললাম, যে সত্যটা লুকিয়ে রেখে আমরা সবাই মিথ্যার উপর দাঁড়িয়েছিলাম। আমি মাইক্রোফোনটা ধীরে নামিয়ে রাখলাম। কিন্তু আমি থামলাম। এ গল্প এখানেই শেষ না। সবাই আবার তাকালো। আমি ধীরে বললাম, কারণ আব্বু মারা যাওয়ার আগে আরেকটা জিনিস রেখে গেছেন। হলঘরে আবার উত্তেজনা। একটা উইল, একটা উইল। আমার কথাটা শেষ হওয়ার আগেই হলঘরের ভেতর আবার গুঞ্জন ছড়িয়ে পড়ল। আম্মু হঠাৎ উঠে দাঁড়ালেন। ওটা এখানে বলার দরকার নেই। তার গলায় কাঁপন। আমি ধীরে তার দিকে তাকালাম। কেন? আমি জিজ্ঞেস করলাম। এতদিন তো লুকিয়ে রেখেছিলেন, আজকে একটু সত্য বলে সমস্যা কোথায়? লাবণী স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে এখন শুধু একটাই প্রশ্ন, সে আসলে কে? আর এ বাড়িতে তার জায়গা কোথায়? আমি ফাইলটা খুললাম। ভেতর থেকে একটা মোটা কাগজ বের করলাম। স্ট্যাম্প, সাইন, সিল সব ঠিকঠাক। এটা আব্বুর উইল। আমি বললাম, মারা যাওয়ার 1 সপ্তাহ আগে করা। হলঘরের সবাই সামনে এগিয়ে আসে। কেউ কেউ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েছে। আমি ধীরে পড়তে শুরু করলাম। আমার 2 মেয়ের জন্য। আমি একটু থামলাম। হ্যাঁ, আমি বললাম, 2 মেয়ে। লাবণী চোখ বন্ধ করে ফেলল। আমি আবার পড়তে শুরু করলাম। আমার সমস্ত সম্পত্তি, ব্যবসা, বাড়ি সবকিছু সমানভাবে ভাগ হবে। কিছু লোক মাথা নাড়ল। এটা স্বাভাবিক। কিন্তু আমি থামলাম। হলঘর নিস্তব্ধ। একটা শর্ত আছে। আম্মু চোখ বন্ধ করে ফেললেন। যে মেয়ে পরিবারকে একসাথে রাখবে এবং অন্যের ক্ষতি না করে নিজের জীবন গড়বে, সবকিছুর চূড়ান্ত মালিক হবে সেই। নিস্তব্ধতা। এবার ফিসফাসটা অন্যরকম। মানে? কেউ বলল। আমি মাথা তুলে তাকালাম। মানে? আমি বললাম, দুজনের মধ্যে একজন সবকিছু পাবে। লাবণী হঠাৎ এগিয়ে এলো। না, এটা ঠিক না। সে কাপা গলায় বলল। আমি তার দিকে তাকালাম। আরও আছে। আমি বললাম। আমি কাগজটা উল্টালাম। এই শর্ত পূরণ হচ্ছে কিনা তার নির্ধারণ করার জন্য আব্বু একজন আইনজীবী নিয়োগ করেছিলেন, যিনি গত কয়েক মাস ধরে আমাদের উপর নজর রাখছিলেন। হলঘরে একটা শকড প্রতিক্রিয়া। কি? নজর রাখছিল? কেউ বলল। আমি ধীরে মাথা নাড়লাম। হ্যাঁ, আমি বললাম। আমাদের আচরণ, আমাদের সিদ্ধান্ত, আমাদের সম্পর্ক সবকিছু। রিয়াদ হঠাৎ চিৎকার করে উঠল, এটা তো পুরো নাটক। এগুলো কোনো প্রমাণ না। আমি তার দিকে তাকালাম। তুই প্রমাণ চাস? আমি বললাম। আমি পেছনের দিকে তাকালাম। মিস্টার রহমান, আপনি কি সামনে আসবেন? হলঘরের পেছন থেকে একজন ভদ্রলোক সামনে এগিয়ে এলেন। কালো কোট, চশমা, গম্ভীর চেহারা। সবাই চুপ হয়ে গেল। তিনি মাইক্রোফোনটা নিলেন। আমি অ্যাডভোকেট মাহবুব রহমান। তিনি বললেন, মৃত মিস্টার হায়দারের আইনজীবী। আমার আব্বুর নাম শুনে হলঘর আবার ভারী হয়ে উঠল। গত 3 মাস ধরে আমি এই পরিবারের ওপর নজর রাখছিলাম। তিনি বললেন। লাবণী কেঁপে উঠল। আমি সব দেখেছি। তিনি বললেন, বিশ্বাসঘাতকতা, প্রতারণা, এবং তিনি আমার দিকে তাকালেন। ধৈর্য। হলঘরের নিস্তব্ধতা। এই উইলের শর্ত অনুযায়ী তিনি ধীরে বললেন, যে ব্যক্তি পরিবারের সম্মান রক্ষা করেছে, সত্য লুকায়নি এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তিনি থামলেন। সবাই নিঃশ্বাস আটকে আছে। সেই সম্পূর্ণ সম্পত্তির অধিকারী হবে। লাবণী ফিসফিস করে বলল, না। রিয়াদ পিছিয়ে গেল।
আমি স্থির দাঁড়িয়ে আছি। অ্যাডভোকেট রহমান পরিষ্কার গলায় বললেন, এই শর্ত পূরণ করেছেন 1 সেকেন্ড, 2 সেকেন্ড, বড় মেয়ে। হলঘরে যেন একটা বিস্ফোরণ ঘটল। কেউ অবাক, কেউ ফিসফাস করছে, কেউ সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। লাবণী ধীরে ধীরে বসে পড়ল। মানে সব কিছু? সে বলল। আমি ধীরে বললাম, হ্যাঁ, সব কিছু। রিয়াদ হঠাৎ এগিয়ে এলো। শোনো, আমরা নতুন করে শুরু করতে পারি। আমি তার দিকে তাকালাম। শেষ। আমি বললাম, একটা শব্দ, কিন্তু ওটার ভেতরে সব কিছু ছিল। আমি ধীরে মাইক্রোফোনটা নামিয়ে রাখলাম। আজকে আমি শুধু একটা জিনিস ফিরে পেয়েছি। আমি বললাম, নিজেকে। হলঘরের ভেতর একটা অদ্ভুত নীরবতা। আম্মু কাঁদছেন, লাবণী ভেঙে পড়েছে, রিয়াদ একদম চুপ। আমি ধীরে মঞ্চ থেকে নেমে এলাম, বাইরে বেরিয়ে এলাম। রাতের বাতাসটা ঠান্ডা। অনেকদিন পর মনে হলো আমি নিঃশ্বাস নিতে পারছি। কিন্তু গল্পটা এখানেই শেষ না। কারণ পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, আপু, আমি কি একটু কথা বলতে পারি? লাবণীর কণ্ঠটা খুব আস্তে ভেসে এলো। আমি থেমে গেলাম। হলের বাইরে রাতের বাতাসটা ঠান্ডা, কিন্তু আমার ভেতরে অদ্ভুত একটা স্থিরতা। ধীরে ঘুরে তাকালাম। লাবণী দাঁড়িয়ে আছে, মেকআপ নষ্ট হয়ে গেছে, চোখ লাল, ঠোঁট কাঁপছে। এই প্রথম তাকে এতটা ভাঙা দেখলাম। কিছুক্ষণ আমরা কেউ কিছু বললাম না, শুধু দূর থেকে হলের ভেতরের মানুষের গুঞ্জন ভেসে আছে। আমি জানতাম না, লাবণী ধীরে বলল, তার গলায় কাঁপন। আমি সত্যি জানতাম না। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। ও আমাকে বলেছিল, সে থামল, শ্বাস নিল, তুমি নাকি ওকে জোর করে বিয়ে করতে চাইছো। তুমি নাকি শুধু আব্বুর সম্পত্তির জন্য। সে আর বলতে পারল না। কথাগুলো যেন গলায় আটকে গেল। আমি হালকা মাথা নাড়লাম। জানি। আমি বললাম। সে অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি সব জানতাম। আমি শান্তভাবে বললাম, শুধু তোমাদের সম্পর্ক না, তোমাদের কথাও। লাবণীর চোখ বড় হয়ে গেল। তাহলে তুমি থামাওনি কেন? সে জিজ্ঞেস করল। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি কোথায় থামো। সে মাথা নিচু করে ফেলল। আমি থামিনি। সে ফিসফিস করে বলল, না। আমি বললাম, তুই থামিসনি। কিছুক্ষণ নীরবতা। আপু, সে আবার বলল, আমি সব হারিয়ে ফেলেছি, তাই না? আমি গভীর একটা শ্বাস নিলাম। তুই কি হারিয়েছিস সেটা এখনো তুই বুঝিস না? আমি বললাম। সে ধীরে মাথা তুলল। তুই শুধু একটা ছেলেকে হারাসনি। আমি বললাম, তুই একটা সম্পর্ক হারাইছিস, একটা বিশ্বাস হারাইছিস। আমার গলাটা একটু ভারী হয়ে এলো। আর সবচেয়ে বড় কথা, তুই নিজেকে হারিয়েছিস। লাবণীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমি কি আবার ঠিক করতে পারি? সে কাপা গলায় জিজ্ঞেস করল। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। এই সে মেয়ে, যার সাথে আমি ছোটবেলায় একই বিছানায় ঘুমিয়েছি, একই স্কুলে গেছি, একসাথে হাসি কান্না করেছি। কিন্তু আজ সে যেন একেবারেই অন্য কেউ। সব কিছু ঠিক করা যায় না। আমি ধীরে বললাম। সে মাথা নিচু করে ফেলল। কিন্তু আমি থামলাম। সে আবার তাকালো। কিছু জিনিস নতুন করে শুরু করা যায়। আমি বললাম। তার চোখে এক ঝলক আশা জ্বলে উঠল। কিন্তু সে শুরুটা আমার সাথে না। আমি স্পষ্ট করে বললাম। সে স্থির হয়ে গেল। আমি তোকে ক্ষমা করতে পারি, আমি বললাম, কিন্তু আগের জায়গায় ফিরে যেতে পারবো না। কথাগুলো বলাটা সহজ ছিল না, কিন্তু সত্যি ছিল। লাবণী ধীরে মাথা নাড়ল। আমি বুঝেছি। সে বলল। কিছুক্ষণ আমরা চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর সে আস্তে করে বলল, আপু, একটা কথা বলি। আমি তাকালাম। ধন্যবাদ। সে বলল। আমি ভ্রু কুঁচকালাম। কিসের জন্য? সে হালকা হাসল, কাঁদতে কাঁদতে। আমাকে আজকে সত্যিটা দেখানোর জন্য। সে বলল। আমি কিছু বললাম না। সে ধীরে ধীরে ঘুরে ভেতরের দিকে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর পেছন থেকে আরেকটা কণ্ঠে এলো, আপনি ঠিক করেছেন। আমি ঘুরে দেখি অ্যাডভোকেট রহমান। অনেকেই পারত না, তিনি বললেন। আমি হালকা হাসলাম। আমি আর পারছিলাম না মিথ্যার মধ্যে থাকতে। আমি বললাম। তিনি মাথা নাড়লেন। এখন কি করবেন? তিনি জিজ্ঞেস করলেন। আমি আকাশের দিকে তাকালাম। রাতটা পরিষ্কার। নতুন করে শুরু করব। আমি বললাম।
সব কিছু নিজের মতো করে। কয়েক মাস পরে আমি এখন অন্য শহরে, নতুন একটা বাসা, নতুন একটা জীবন। আব্বুর ব্যবসার দায়িত্ব নিয়েছি, কঠিন, কিন্তু আমি শিখছি। আম্মু মাঝে মাঝে ফোন করেন, কথা কম, কিন্তু আগের চেয়ে আলাদা। লাবণী, সে একটা চাকরি শুরু করেছে। আমাদের কথা খুব একটা হয় না, কিন্তু মাঝে মাঝে সে মেসেজ দেয়, আশা করি তুমি ভালো আছো। আর রিয়াদ, সে এখনও কারো জীবনে নেই। আমি জানালার পাশে দাঁড়িয়ে আছি। সকালে রোদ পড়ছে ঘরে। একটা সময় ছিল আমি ভাবতাম আমার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু আজ বুঝি কিছু শেষ হওয়া মানেই শেষ না, কিছু শেষ হওয়া মানেই নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। সমাপ্ত।